ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে লাখো মানুষের মোনাজাত। মার্চ ফর গাজায় জনসমুদ্র ঢাকা। গণহত্যার বিচার সহ 5 দাবি। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। মের মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি। বিশেষ ক্ষমতা আইনে মামলা, জড়িতরা স্বৈরাচারী দোসর বললেন সংস্কৃতি উপদেষ্টা। আইন না মেনেই শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প, মন্তব্য ডব্লিউটিও আইন বিশেষজ্ঞের। মোকাবিলায় রাজনৈতিকভাবে আলোচনা এগিয়ে নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। এবং বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। 3টি গতিশীল টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানে বাড়ছে শঙ্কা। 80% ভবনে ক্ষতির সম্ভাবনা। নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালো বাংলাদেশের সর্বস্তরের মানুষ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। রাজধানীর সব পথ মেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বর্বরতা রুখে দিতে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বক্তারা। গণহত্যা বন্ধ ও বিচার সহ 5 দাবি তুলে ধরা হয় ঘোষণাপত্রে। এই পদযাত্রা মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে। হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পতাকা, কারো হাতে প্রতিবাদী ফেস্টুন, আবার কেউ কপালে সেঁটেছেন গাজাবাসীর দুঃখগাথা। বাংলা মোটর, কাকরাইল, পুরান ঢাকা, গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসেন সর্বস্তরের মানুষ। রাজধানীর সব পথ মিলে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও ছিলেন শিল্পী, কবি, সাহিত্যিক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দল মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজার ঘোষণাপত্রে উঠে আসে 5 দফা দাবি। ইসরায়েলের আগ্রাসন বন্ধের পাশাপাশি দেশটির সঙ্গে সব চুক্তি বাতিলে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সর্বশেষে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়। আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। আলহামদুলিল্লাহ। ইসরায়েলের বর্বরোচিত হামলায় একের পর এক ফিলিস্তিনের নিষ্পাপ শিশুসহ যখন সাধারণ মানুষ প্রাণ দিচ্ছেন, তখন হাজার হাজার মাইল দূর থেকে বাংলার মানুষ সবুজ জমিনে বসে একটি বার্তা দিচ্ছেন ফিলিস্তিনের জন্য, তা হলো সহমর্মিতার বার্তা। দল মত নির্বিশেষে বিভাজন ভুলে সবাই এক হয়ে বিশ্ববাসীর কাছে জানান দিচ্ছে, এখন থেকে আর একা নয় ফিলিস্তিনিরা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
দলমত নির্বিশেষে মানবতার পক্ষে দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের মানুষ। মার্চ ফর গাজায় লাখো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকা হয়ে ওঠে ফিলিস্তিনের কণ্ঠস্বর। জনসাধারণের প্রত্যাশা, বন্ধ হবে ইসরায়েলি গণহত্যা, স্বাধীন হবে ফিলিস্তিন। হাজার মাইল দূরের ফিলিস্তিনের জন্য কাঁদছে বাংলাদেশ। মার্চ ফর গাজায় ঢাকার রাজপথে মুহুর্মুহু স্লোগান, গণহত্যার দায়ে ইসরায়েলের বিচার দাবি। নেই কোনো দলীয় ব্যানার, স্লোগানে ফিলিস্তিনিদের মুক্তির আকাঙ্ক্ষা। রাজনৈতিক পরিচয় ভুলে এক কাতারে সবাই। দল বল নির্বিশেষে আমরা ইমানের দাবি নিয়ে আজকে রাস্তায় নেমে এসেছি। আমার ভাইকে মেরে ফেলবে আর আমরা একটু ঘাম ধরাইতে পারবো না, এটা কথা হলো। সারা বিশ্ব আমরা এক হয়ে ফিলিস্তিনিদের রক্ষা করব, এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি। রাজধানীর মোড়ে মোড়ে মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষের অকুণ্ঠ সমর্থন। সবার প্রত্যাশা, বন্ধ হবে ইসরায়েলি গণহত্যা। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে থেকে বিশাল বড় একটা বার্তা নিয়ে আসছি। আমরা বাংলাদেশ থেকে সুদূর গাজা থেকে প্রতিবাদ করতেছি গাজার জন্য, অথচ যে প্রতিবেশী রাষ্ট্র তারা কোথায়? ইরান কোথায়? ইরাক কোথায়? তুরস্ক কোথায়? ফিলিস্তিনি নারী শিশুদের প্রতি সমর্থন জানাতে রাজপথে বাংলার নারী শিশুরাও। গণহত্যাগুলো করতেছে, গণহত্যার বিচার চাই। ফিলিস্তিনের জন্য আজকে আমি এদিকে এসেছি। দলমত নির্বিশেষে মানবতার পক্ষে এমন অংশগ্রহণ আশাবাদী করছে সচেতন মানুষদের। ফিলিস্তিনের মজলুম মানবতার প্রতি সংহতি জানাতে বাংলাদেশের প্রান্ত থেকে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দল মত ভুলে সবাই মানবতার পক্ষে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নেও এমন সংহতি আরও সংহত হবে, এমন প্রত্যাশা আপমরেই জনসাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি পালনের দিনে মেট্রো রেলে দেখা যায় প্রচণ্ড ভিড়। টিকিট কাটতে গিয়ে দুর্ভোগে পড়েন অনেকে। শনিবার বিকেলে টিএসসি স্টেশন বন্ধ থাকলেও মতিঝিল অভিমুখী বাকি স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। শেওড়াপাড়া, আগারগাঁও, কারওয়ানবাজার, সচিবালয়, মতিঝিল সহ প্রতিটি স্টেশনে ছিল শত শত যাত্রী। তাদের বেশিরভাগই এসেছিলেন মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে। টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে ভিড় সামাল দিতে বেকায়দায় পড়ে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছেন হাজারো মানুষ। মানববন্ধন, মিছিল, সমাবেশে অবিলম্বে গণহত্যা বন্ধ সহ ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। প্লেকার্ড ও ব্যানার হাতে রাজপথে হাজারো মানুষের এই অংশগ্রহণ ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে জেলায় জেলায় বিক্ষোভে নামেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। বরিশাল নগরীর সদর রোডে বিভিন্ন ব্যানারে আলাদাভাবে সমাবেশ হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আহ্বান জানান মুসলিম দেশগুলোকে জোটবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর। ফিলিস্তিনের পক্ষে যখন যুদ্ধের ঘোষণা আসবে, কাফন মাথায় পেঁচিয়ে আমরা যুদ্ধের রওনা দেব। আমরা এই ময়দানে আজকে দাঁড়িয়েছি একটা মাত্রই চাওয়া, গণহত্যাগুলো করতেছে, গণহত্যার বিচার চাই। আল আকসা ফ্রি চাই, নির্যাতন বন্ধ চাই, আমরা শান্তি চাই। আমরা ইসরায়েলের এই বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানাচ্ছি এবং আমাদের রাষ্ট্র কর্তৃক ইসরায়েলের পণ্য বর্জনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। সকালে বগুড়ায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ফিরিঙ্গি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় গাজার পতাকায় সাদা কাফনে রক্তাক্ত শিশুর চিত্র তুলে ধরে বিক্ষোভকারীরা গণহত্যার প্রতিবাদ জানান। সবচেয়ে কষ্টকর কথা হচ্ছে আমাদের ডাক্তারদেরকে কত শহীদ করা হচ্ছে, ফায়ার সার্ভিসের লোকেরা তাদেরকে বাঁচাতে যাচ্ছে, তাদেরকে ওখানে শেষ করে দিচ্ছে। তো এটা কখনো আমরা মেনে নিতে পারি না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আজ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলতেছি, আমাদের আসলে মুখ দিয়ে কথা আসতে যাচ্ছে না। গাজাবাসীর জন্য চোখের পানি ছাড়া আমরা আর কিছুই দিতে পারি নাই। দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা। গাইবান্ধাতেও গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ।
ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে যমুনায় ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে এ তাগিদ দেন তিনি। বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ ও সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান ডক্টর ইউনূসকে অবহিত করেন তারা। জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা চলছে। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি রয়েছে। তারা আরও জানান, সংস্কারের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। মে মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাকের পার্টি ও বাংলাদেশ জাসদের প্রতিনিধি দল। 5 আগস্ট পট পরিবর্তনের মূল চাওয়াই ছিল রাষ্ট্র সংস্কার। সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সংস্কার কমিশনগুলো, যার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে চলছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে বৈঠকের আগে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, রাষ্ট্র সংস্কারের দাবি জনগণের। কি প্রক্রিয়ায় সংস্কার কার্যকর করা যায় তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে কমিশন ঐকমত্যে পৌঁছাতে চায় বলেও জানান তিনি। প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী পর্যায়ে পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। এদিকে বৈঠকে সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ জাসদ নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বাড়ানো, প্রধানমন্ত্রী সংসদ, নেতাদলীয় প্রধান একই ব্যক্তি না থাকা এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা বন্টনের পক্ষে মত দেন তারা। একই সঙ্গে দেশকে প্রদেশে বিভক্ত করার পাশাপাশি র্যাব বিলুপ্ত করার দাবিও জানায় দলটি। সংবিধান সংশোধনের জন্য উভয় পক্ষের 2/3 সমর্থনই যথেষ্ট বলে আমরা মনে করি। গণভোটের আবশ্যকতা নেই। বাংলাদেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে ফেডারেল পদ্ধতির রাজনৈতিক ব্যবস্থা চালু করা একটা যুগোপযোগী প্রস্তাব। এদিন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাকের পার্টিও। সেখানে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বড় দলগুলোর পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্যকে বড় প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেন দলটির মহাসচিব শামীম হায়দার। নির্বাচন যদি কালো টাকার দৌরাত্ম্য থাকে, পেশিশক্তির প্রভাব থাকে, তথাকথিত বড় দলগুলির প্রভাব থাকে, তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে 98টি প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের প্রতি গুরুত্ব দেয়া ছাড়া বিকল্প নেই। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। হত্যা ও দেশের সম্পদ লুটকারীদের বিচার কেন বিলম্বিত হচ্ছে সে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। ন্যূনতম সংস্কার ও বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি। আমরা আওয়ামী দোসরদের বিভিন্নভাবে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি। কেন? আমি নির্যাতিত না হলে আমার পাশের ভাইটি হয়েছে। যত ষড়যন্ত্র আসুক না কেন, একটা নির্বাচনের মধ্যে দিয়ে যে জবাবদিহিমূলক সরকার গঠিত হয়, সেই সরকারের উপর জনগণের আস্থা থাকে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা হয়। বিচার যেন তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার, যেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এখন বর্তমান যে কোর্ট আছে ওখানে জায়গা সংকুলন হয় না। মামলা যারা করেন, বিচার প্রত্যাশী যারা আছেন, তাদের অনেক অসুবিধা হয়। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে। আমরা সবকিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতেই সমস্যাটা মোকাবেলা করে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে পুড়ে গেছে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলছে, কে বা কারা কী কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নাশকতায় জড়িতরা স্বৈরাচারীর দোসর। প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় দেশ। কদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুরোদমে চলছে সেই প্রস্তুতি। এবার আনন্দ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা, তাই মোটিফে ফুটে তোলা হচ্ছিল ফ্যাসিস্টের মুখাকৃতি। তবে বর্ষবরণের শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দেওয়া সেই আগুনে পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শিক্ষার্থীদের অভিযোগ, মোটিভ দুটিতে আগুন দিয়েছে স্বৈরাচারীর সহযোগীরাই। আমাদের চারুকলার এখানে যারা ফ্যাসিস্টের সাথে সরাসরি নেতৃত্ব দিত বিগত দিনে, সেই সমস্ত শিক্ষকরা এখনও বাংলাদেশে জীবিত আছে। এখনও তাদের যারা পরামর্শ দিত, এরকম 2-1 জন শিক্ষক এখনও ভিতরে আছে। আমরা তাদেরকেই সরাসরি এটার পিছনে করি এবং তাদের পরামর্শে এবং ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় এই নাশকতার ঘটনা ঘটানো হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা জানায়, পুড়ে যাওয়া মোটিফ পুনর্নির্মাণের পাশাপাশি আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে। কে বা কারা কী কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যেই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন। কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। এদিকে চারুকলায় আগুনের ঘটনায় সিলেটে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, নাশকতায় জড়িত ফ্যাসিবাদের দোসররা। এটা স্পষ্টতই একটা জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। এই ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি জনপদে বইছে বৈশাখী উৎসবের হাওয়া। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরানো বছরের গ্লানি ঝেড়ে নতুন বছর বরণে উচ্ছ্বাসে মেতেছেন পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। বর্ষবিদায় ও বরণের হাওয়া লেগেছে পাহাড়ি জনপদে। শনিবার সকালে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে শুরু হয় বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান পাহাড়ের মানুষ। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন তরুণ তরুণীরা। অতীতে দুঃখ কষ্ট ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। পার্বত্য চট্টগ্রামে যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এই সম্মিলিত সংস্কৃতির মধ্য দিয়ে। পাহাড়িদের এবং বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন, সে বন্ধনটা আসলে নিবিড় এবং এটা পরস্পরের প্রতি এতটা ভালোবাসা এটা আমার জানা ছিল না। পরে বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, যা দেখে মুগ্ধ হন সব বয়সীরা। চাকমারা বিজু, ত্রিপুরা বৈশুক, মারমারা সাংগ্রাই, অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে বর্ষবরণ উৎসব। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। গাজীপুরে হোটেল, গার্মেন্টস এবং মিষ্টির দোকান সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে কর্মসূচির ডাক দেয় বেশ কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা। তাই এ সময় গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান তারা। কিন্তু ছুটি না দেয়ায় শনিবার বিকেলে কোনাবাড়ি থেকে মিছিল নিয়ে চৌরাস্তা যাবার পথে বেশ কয়েকটি গার্মেন্টসে হামলা চালানো হয়। এ ঘটনার পর প্রায় অর্ধশত গার্মেন্টস প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় একটি আবাসিক হোটেলেও। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দানবাক্স খুলে এবার মিলেছে 9,17,80,000 টাকা। আছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। গণনায় অংশ নেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা সহ 350-র বেশি মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে, দানের টাকায় নির্মিত হচ্ছে বহুতল মসজিদ কমপ্লেক্স। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বড় বড় লোহার সিন্দুকে কারি কারি টাকা, আছে স্বর্ণালংকার আর বিদেশি মুদ্রাও। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্স খোলার পর এ যেন চিরচেনা দৃশ্য। এবার 4 মাস পর শনিবার সকাল 7টায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের উপস্থিতিতে খোলা হয় 11টি দান বাক্স। এরপর কড়া নিরাপত্তায় শুরু হয় গণনা। এতে অংশ নেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা সহ 370 জন। দানের টাকায় নির্মিত হবে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স। এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান এবং এটা ব্যাংক পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত যা যা দরকার সেই নিরাপত্তা ব্যবস্থাটা আমরা রাখছি। আলেম ওলামা আছেন, সবাইকে নিয়ে আমরা এই মসজিদ ক্যাম্পাসে একটু সভা করব, করে সর্বমতের ভিত্তিতেই এই কমপ্লেক্সের কার্যক্রমটা শুরু করা হবে। জনশ্রুতি আছে, পাগলা মসজিদে মানত করলে পূর্ণ হয় মনের আশা। এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন এই মসজিদে। বাবার পাগলা মসজিদে আমি 2000 টাকা মানত করছিলাম। যাই যেটা নিয়ত করে এটা কাজ হয়, এটা শুনে আমি আইছি। বাবার চোখ দুটা ভালো করে আবার আসবো, আল্লাহর ঘরে দান করলাম। এর আগে সবশেষ 30 নভেম্বর দান বাক্স থেকে পাওয়া যায় 8,21,00,000 টাকা। এ পর্যন্ত মসজিদটির ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা 80,75,73,000 টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রবাসের সময় আরও থাকছে, ভারতের বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। সহিংসতায় নিহত 3, বাড়িঘরে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার আইন মেনে নয়, বরং আইনের দুর্বলতা কাজে লাগিয়ে শুল্ক যুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিশ্লেষণ ডব্লিউটিও এর আইন বিশেষজ্ঞ ও এফবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমানের। তাই আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন কৌশলকে মোকাবিলায় রাজনৈতিকভাবে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। পাল্টা শুল্ক ঘোষণা করে বিশ্ব বাণিজ্যে হইচই ফেলে দেওয়ার 7 দিনের মাথায় 9 এপ্রিল 90 দিনের জন্য স্থগিতাদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপর কি? 3 months is not enough, আমাদেরকে কাজ করতে হবে। শনিবার রাজধানীর গুলশানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ আয়োজিত সেমিনারে পারস্পরিক শুল্কারোপের সুবিধা কাজে লাগানোর তাগিদ দিলেন সংগঠনটির সভাপতি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি চাচ্ছে? তারা চাচ্ছে ট্রেড ডেফিসিটকে ন্যারো করে আনতে। তো ঠিক আছে, আমি তোমার থেকে তুলা নিব, তুমি আমার থেকে কাপড় নাও। এইটা কিন্তু একটা রেসিপ্রোকাল বেনিফিট, আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি। এ সময় বিশ্ব বাণিজ্য সংস্থার আইন বিশেষজ্ঞ ও বিসিসিআই এর প্রশাসক যুক্তি দেন, ডব্লিউটিওর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই আইনের দুর্বলতাকে কাজে লাগিয়েছেন ট্রাম্প। রেসিপ্রোকাল ট্যারিফ এক এক দেশের জন্য এক এক রকম নির্ধারণ করা হলো। প্রাথমিকভাবে এটা অবশ্যই ভায়োলেশন অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ ডব্লিউটিও। আর্টিকেল 21 গ্যাটের যেখানে বলা আছে যে ইমার্জেন্সি অবস্থায় ডব্লিউটিওর এই বেসিক প্রিন্সিপালসগুলি ভায়োলেট করতে পারবে। 2 তারিখে এই ট্যারিফটি ডিক্লেয়ার করে, তখন সে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে ট্রাম্প। এটা নিয়ে বিতর্ক হচ্ছে ইউএসএতে যে সে কি ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে কিনা এবং করার মতো সিচুয়েশন আছে কিনা। শুল্ক যুদ্ধাবস্থায় ট্রাম্পের নীতি বিশ্লেষণ করে অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলে আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতির। আসল যে জিনিসটা জিও পলিটিক্যাল, ইট উইল বি political negotiations will be very, very important for us to work it out. মার্কিন বাজার ধরে রাখার কৌশল সাজানোর পাশাপাশি এলডিসি উত্তরণে রপ্তানি বাজারে যেন বড় ধাক্কা না লাগে সেদিকেও সজাগ থাকার পরামর্শ উঠে আসে বিটিএম এর সেমিনারে। Yes, আমাদেরকে ডিপ্লোম্যাটিক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এমন সংকেতই মিলেছে বিডার বিনিয়োগ সম্মেলনে, যা দেশের ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা দূর করতে ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। বিনিয়োগকারীদের উপযুক্ত নীতি সহায়তা দেওয়ার আশ্বাস রফতানি উন্নয়ন ব্যুরোর। আর অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে অধরাই থেকে যাবে বিদেশি বিনিয়োগের আশ্বাস।
বিশ্ব যখন শুল্ক যুদ্ধে ক্লান্ত তখন ঢাকায় হয়ে গেল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40 দেশের প্রায় 450 বিনিয়োগকারী। সম্মেলনের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি, আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা সহ চীন, কোরিয়া ও মার্কিন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এত পজিটিভ অ্যাক্টিভিটি আর দেখিনি। ব্যবসায়িক কমিউনিটির জন্য ইটস এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, কিভাবে টাই আপ করা যায় সুইডেনের সঙ্গে বাংলাদেশের। তারা এখানে ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট করার মানে হলো ক্যাপাসিটি এনহ্যান্স হবে এবং কৃষিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুল্ক যুদ্ধের হিসাব কষে বাংলাদেশকে বিনিয়োগের নিরাপদ গন্তব্য হিসেবে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। এমন দাবি করে তাদের বিনিয়োগ সুরক্ষায় নীতি সহায়তা দিতে কাজ চলছে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। বিশ্বব্যাপী যে ডাইনামিক্স, গ্লোবাল ট্রেডের ডাইনামিক্স এবং টেরিফ যে ধরনের রেগুলেশনস বা যেগুলো আসছে, তাতে তো আমাদের সম্ভাবনা আরও বেরোচ্ছে। মানে ইনভেস্টরদের একটা বড় রকমের আগ্রহ বাংলাদেশের দিকে তৈরি হচ্ছে। বেশ কিছু নতুন আপনারা দেখবেন পলিসি সাপোর্ট আসবে। অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা, ঘন ঘন কর কাঠামো পরিবর্তন সহ ব্যবসার প্রতিবন্ধকতা দূর করতে না পারলে বাস্তবে ধরা দেবে না বিনিয়োগের আশ্বাস। তারা সরকারি অফিসগুলোতে সহযোগিতা পান না, অনেক সময় চাপ তৈরি করা হয়। তো এবং আসলে কাগজপত্রে যেরকম করে বলা আছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে, তো সেটা আসলে বাস্তবে ভিন্ন। তো এই অভিযোগগুলো যেন না থাকে, বিনিয়োগকারীরা যেন মনে করেন যে না, তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ আছে বাংলাদেশে। বিদেশিদের আকর্ষণের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ বাড়াতেও জোর দেওয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। ইতিবাচক ফলাফল দাঁড়াবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ক্রমেই বাড়ছে বাংলাদেশ মার্কিন বাণিজ্য ঘাটতি, কারণ যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করা হয় তার চেয়ে বেশি রফতানি হয় বাংলাদেশ থেকে। এই ঘাটতি কমাতেই আগ্রাসী শুল্কায়নের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ধাক্কাকে অর্থনৈতিক কূটনীতির দুর্বলতা দূর করার সুযোগ হিসেবে দেখতে চান ব্যবসায়ী নেতারা। আর অর্থনীতিবিদরা বলছেন মার্কিন USTR এর দেখানো পথেই দুর্নীতিসহ ট্যারিফ, নন ট্যারিফ বাধা দূর করা উচিত। মার্কিন USTR এর তথ্য 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয়েছে $220 কোটি পণ্য। বিপরীতে দেশটিতে রফতানি হয়েছে $840 কোটি বাংলাদেশি পণ্য। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $620 কোটি, যা আগের বছরের তুলনায় 2% বেশি। বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতেই যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে আগ্রাসী শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন সহজে সম্প্রসারণ হয় মার্কিন পণ্যের রফতানি বাজার। মার্কিন এই ধাক্কা সামলাতে শুল্কায়ন জটিলতা, বন্দর ভোগান্তি দূর করার পাশাপাশি মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমানো ও ব্র্যান্ডিংয়ে বাংলাদেশের জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আপনি যখন একটা ধাক্কা খান তখন আপনি তৈরি হন। আপনার রানা প্লাজার এক্সাম্পলটা আপনার মনে আছে। রানা প্লাজা যে ধাক্কাটা দিয়েছে তার কারণে কিন্তু আজকে দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু কমপ্লেক্স ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। ট্রেড কাউন্সিলর যারা থাকে তারা কিন্তু আসলে এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের এক্সপোর্ট ওই দেশে বাড়ে। তো এই জায়গাটা কিন্তু আসলে দুর্বল। সহজ সমাধানের পথ হিসেবে বাংলাদেশে মার্কিন পণ্যের রফতানি বাড়াতে যুক্তরাষ্ট্রের অফিস অফ দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR যেসব বাধা চিহ্নিত করেছে সেই আলোকে উদ্যোগ নেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। সংস্কার করলে নন ট্যারিফ ব্যারিয়ারটা কমে যাবে বা কম্পিটিটিভনেস প্রকিউরমেন্টে বাড়বে। আমরা কাজ করেছি কিন্তু তাদের রিপোর্টে সেটা আসেনি, আমাদেরকে সেটাও তো তাদেরকে তুলে ধরতে হবে। কাজে ওই গাইডলাইন অনুযায়ী যদি আমরা একটা কর্মসূচি তৈরি করি, তারপর তাদের সাথে নেগোসিয়েশনে বসি, আশা করা যেতে পারে যে এখানে আমরা কিছু ছাড় পেতে পারি। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে 37% হারে পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে গড়ে শুল্ক হার রয়েছে 15%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে খাদ্য তালিকার অন্যতম অনুষঙ্গ ইলিশের দাম আকাশ ছোঁয়া। একদিকে অনাবৃষ্টির কারণে সমুদ্রে মাছ কম, অন্যদিকে দেশের 6টি অভয়াশ্রমে ইলিশ ধরায় রয়েছে নিষেধাজ্ঞা। ফলে পহেলা বৈশাখের পান্তা ইলিশের ঐতিহ্যে পড়েছে বড় ধাক্কা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনে পান্তা ইলিশ যেন রীতি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এবারের বৈশাখের বাজারে মিলছে না সেই কাঙ্ক্ষিত ইলিশ। যে অল্প কিছু ইলিশ মিলছে তারও দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। যে মাছটা আগে ছিল 800-900 টাকা কেজি, এখন এই মাছটা 2000-2100 টাকা কেজি বর্তমানে চলতেছে, তাও পাইতেছি না। ইলিশ দুই একটা থাকলেও মনে করেন অনেক দাম। কিভাবে উৎসব হবে? মাছ না থাকলে উৎসব পহেলা বৈশাখ কিভাবে হবে? জেলেরা বলছেন অনাবৃষ্টির কারণে সমুদ্রে মাছ নেই, তার উপর দেশের 6টি অভয়াশ্রমে
মৌসুমে ইলিশ ধরায় চলছে নিষেধাজ্ঞা। ফলে ইলিশের প্রধান উৎস নদীগুলো এখন নিস্তব্ধ। যে তাপমাত্রা এর কারণেও হয়তো মাছটা পাইতেছি না আমরা। বৃষ্টি কমে লেগে ইলিশ মাছটা মায়ের কম পড়ে। এ কারণে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতেও এখন ইলিশের সরবরাহ অনেক কম। অথচ বৈশাখ ঘিরে বাজারে চাহিদা তুঙ্গে। এর প্রভাব পড়েছে ইলিশের দামে। 2500-2600 টাকা কেজি এখানে কিনা পড়ে কেজি সাইজটা, আর 800-700 এই মাছ আমি নিজেই কিনছি 80,000 টাকা মন। মাছ টুকটাক কিছু আসে, বেশি দামে কিনতে হয়, আবার বেশি দামে বিক্রি করতে হয়। পটুয়াখালীর আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে 1 কেজি ওজনের ইলিশ প্রতি কেজি 2500 টাকা, 1.5 কেজির মাছ 3500 টাকা এবং কেজির নিচে অর্থাৎ 800 থেকে 900 গ্রামের ইলিশ 2000 টাকা। পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশের উৎসব, কিন্তু এই পরিস্থিতিতে এ স্বাদ যেন অনেকের কাছে কেবলই কল্পনা। বাজারে চাহিদা থাকলেও সরবরাহে টান। তাই এবার পান্তা ইলিশ যেন কেবলই বিলাসিতা ছাড়া আর কিছুই না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। রাজধানীর 7 কলেজ নিয়ে হচ্ছে ভিন্নধর্মী বিশ্ববিদ্যালয়। 7 কলেজের বিভিন্ন ক্যাম্পাসে থাকবে বিভিন্ন অনুষদ। তবে চূড়ান্ত রূপ লাভের আগে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও ভর্তি চলবে অন্তর্বর্তী প্রশাসনের অধীনে। ভর্তিতে কমবে আসন সংখ্যা, এমন আভাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে দীর্ঘদিনের সংকট দূর হবে বলে আশা শিক্ষার্থীদের। তবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও বিদ্যমান উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয় 7 কলেজকে। সিদ্ধান্ত হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। কেমন হবে প্রায় 2 লাখ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়? এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে 7 কলেজের সব ক্যাম্পাসে সব বিষয় পড়ানো হবে না। যে ক্যাম্পাসে যে অনুষদ ও বিভাগ পড়ানোর উপযুক্ত, সেখানেই সংশ্লিষ্ট বিভাগ ও অনুষদের কার্যক্রম চলবে। অ্যাডমিশনে খুব বেশি ছাত্র যাতে আমরা বেশি সিট আনবো না। এখানে 2-3টে কলেজে যে ইনফ্রাস্ট্রাকচার, এটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এটা বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ করার মতো অবস্থায় নাই। তো এগুলো বিবেচনায় রেখে আমাদেরকে তো কিছু করতে হবে। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন কাঠামোর অধীনে চলবে 7 কলেজের কার্যক্রম। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন 7 কলেজের একজন অধ্যক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিছে, কিন্তু তারা একটা জিনিস কমিটমেন্ট করছে যে তারা দায়িত্বশীল আচরণ করবেন, অর্থাৎ এই যে লক্ষাধিক ছাত্র যারা আছে তাদেরকে তারা ছেড়ে দেবেন না, ফেলে দেবেন না। তাদের এই চলমান প্রক্রিয়াটা ওনারা চালিয়ে যাবেন। নতুন এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। তবে আসন সংখ্যা কমিয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং যুক্ত করা সহ নানা দাবি তাদের। বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হয়, আমাদের এখানে তার চেয়ে অনেক ছোট ছোট ক্লাসরুম এবং সেখানে প্রয়োজনীয় আসবাবপত্র বা ল্যাব সংকট এগুলো প্রচুর পরিমাণে আছে। 1,67,000 শিক্ষার্থী 7 কলেজে রয়েছে। আমাদের দাবি এই শিক্ষার্থী 3 ভাগের 1 ভাগে নামিয়ে আনা উচিত, না হলে ক্লাসরুম সংকটটা কোনোভাবেই যাবে না। আর ভর্তি পরীক্ষার প্রশ্নের মান আরেকটু স্ট্যান্ডার্ড করা উচিত এবং নেগেটিভ মার্কিং অবশ্যই চালু করা উচিত। আর মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট সব বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। কোনো একটা বিভাগ চালু করতে গেলে কমপক্ষে তার প্রয়োজনীয় যে সমস্ত শিক্ষক প্রয়োজন, লাইব্রেরি প্রয়োজন এবং গবেষণাগার প্রয়োজন, শ্রেণীকক্ষ প্রয়োজন, সেগুলো নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ করাটা অত্যন্ত জরুরি। তবে নতুন এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত না হয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বার্মিজ, ইন্ডিয়ান এবং ইউরেশীয় 3টি গতিশীল টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানের কারণে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পে বন্দরনগরীর 80% বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত 70,000 মানুষ হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
গত 2.5 বছরের মধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট বড় 108টি ভূকম্পন অনুভূত হয়েছে, যেগুলির উৎপত্তিস্থল ছিল ভারত এবং মিয়ানমার সীমান্তে। এর মধ্যে 2023 সালে 32 দফা, 2024 সালে রেকর্ড 53 এবং চলতি বছরের 4 মাসে 23 দফায় ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমার বা বার্মিজ টেকটনিক প্লেটের খুব কাছে অবস্থান বন্দরনগরী চট্টগ্রামের। আবার ইন্ডিয়ান কিংবা ইউরেশিয়ান প্লেটের বেশি দূরে নয় এই অঞ্চল। গতিশীল 3টি টেকটনিক প্লেটের কোথাও 8.5 কিংবা 8 মাত্রার ভূকম্পন সৃষ্টি হলে কম দূরত্বের কারণে চট্টগ্রামে তা অনুভূত হবে রিক্টার স্কেলে 6 থেকে 7 মাত্রায়। আর তাতেই চট্টগ্রামের 80% বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 70,000-এর বেশি মানুষ হতাহত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু হতাহত না, এখানে কিন্তু ন্যাশনাল ইকোনমি লস হবে। সিডিএর তথ্য মতে অধিকাংশ ভবন যেমন বিল্ডিং কোড মেনে হয়নি, তেমনি এড়িয়ে যাওয়া হয়েছে ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা। 70 থেকে 80% বিল্ডিং কিন্তু ভেঙে যাবে যদি 7 থেকে 7 মাত্রা ভূমিকম্পের উপরে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কিন্তু থাকতে হবে এখন থেকেই। চট্টগ্রামে যে সকল ভবন আদি নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যে আপনার সল্টি ওয়াটার ইউজ করলে কিউরিংয়ের ক্ষেত্রে, নির্মাণ সামগ্রী কিউরিংয়ের ক্ষেত্রে এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। সম্প্রতি অতি ঝুঁকিপূর্ণ 94টি ভবন সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়ে তালিকা পাঠিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বিশেষজ্ঞরা বলছেন 6 থেকে 7 মাত্রার ভূকম্পন হলে এই নগরীর অন্তত 80% ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তারপরও টনক নড়ছে না সরকারি সংস্থাগুলোর। অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এই নগরী, আর বাড়িয়ে তুলছে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি এলাকা। সহিংসতায় 3 জন নিহত হয়েছেন। জ্বলছে ঘরবাড়ি, লুট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে মমতা প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণের মুর্শিদাবাদ জেলার সুতি শামশেরগঞ্জ এলাকার চলমান সহিংসতা থামছেই না। সংঘাত রুখতে প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেওয়া হলেও শনিবারও বহু এলাকায় থেমে থেমে বোমা হামলা, গুলির শব্দ শোনা যায়। ইন্টারনেট বন্ধ থাকায় এলাকাটি কার্যত নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন রয়েছে 3 দিন ধরে। জারি রয়েছে 144 ধারাও। ভারতীয় গণমাধ্যমের দাবি, এখনো পর্যন্ত সহিংসতায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও। শনিবার দুপুর পর্যন্ত প্রায় 300 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সহিংসতা মুর্শিদাবাদ জেলার সঙ্গে বেশ কিছু জেলাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের প্রেক্ষিতে শনিবার কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। সংশোধিত ওয়াকফ আইনটি পশ্চিমবঙ্গে কার্যকর হবে না বলেও ঘোষণা দেন তিনি। তাই এর প্রতিবাদে রাজ্যে এমন সহিংসতাকে তার প্রশাসন কড়া হাতে দমন করবে বলেও জানানো হয়। চলতি মাসের 8 তারিখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মধ্য দিয়ে ভারতে সংশোধিত ওয়াকফ আইন প্রতিষ্ঠা পায়। সেদিন থেকেই পশ্চিমবঙ্গ সহ দেশটির বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিমরা আইনের বিরোধিতায় পথে নেমেছেন। শুধু তাই নয়, এরই মধ্যে 1 ডজনেরও বেশি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। 16 এপ্রিল মামলাগুলোর শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। রাত পোহালেই শুরু হবে ফিনল্যান্ড মিউনিসিপ্যাল নির্বাচনের ভোট গ্রহণ। এবার ডজন খানেক বাংলাদেশি প্রার্থী লড়ছেন নির্বাচনে। আগাম ভোটের জরিপে এগিয়েও আছেন বেশ কয়েকজন। কোন শহর থেকে কে কে লড়ছেন সেই প্রার্থীদের পরিচিতি জানাচ্ছেন মহিউদ্দিন মধু।
নির্বাচনে বেশ আমেজ কিন্তু দেখা গেছে। তবে বাংলাদেশে যারা প্রার্থী হয়েছেন বলা হচ্ছে এই ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক কাউন্সিলর প্রার্থী এবার হয়েছেন। আমরা খবর পেয়েছি অন্যান্য সিটি সহ সব মিলিয়ে 12 জন প্রার্থী হয়েছেন। তার মধ্যে হেলসিঙ্কি সিটিতে যে 3 জন প্রার্থিতা করছেন তার মধ্যে কোকোমোস অর্থাৎ বর্তমান যিনি ক্ষমতায় আছেন সেই রাজনৈতিক দল থেকে আছেন তাসলিমা জামান, তার ব্যালট নাম্বার 220। একই সাথে এখান থেকে ওপেন পার্টি থেকে নির্বাচন করছেন আব্দুল কুদ্দুস খান, তার ব্যালট নাম্বার 699 এবং আরেকজন প্রার্থী এখানে আছেন গ্রিন পার্টির হয়ে, তিনি ডক্টর মুজিবুর দফতরি, তার ব্যালট নম্বর 715। ঠিক তার পাশে হচ্ছে এসপো সিটি সেন্টার, সেই এসপো সিটি সেন্টার থেকেও 3 জন বাংলাদেশের প্রার্থিতা করছেন। সেখানে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, এসডিপি থেকে তিনি প্রার্থিতা করছেন, তার ব্যালট নম্বর 468। আছেন কিঞ্চিত ঋদ্ধিমান, তিনি কেসকুস্তা থেকে প্রার্থিতা করছেন, তার ব্যালট নম্বর 147। আর আছেন সুবীর তিতোফ, তিনি পেরুস সোমালাইত থেকে প্রার্থিতা করছেন, তার ব্যালট নম্বর হচ্ছে 655। এই দুটি বড় শহরে বেশি প্রার্থী হয়েছে, অর্থাৎ 6 জন প্রার্থী আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে এর বাইরেও অন্যান্য সিটিতে আরো 6 জন প্রার্থী রয়েছে, যেমন কেরাবা সিটি থেকে একজনের প্রার্থিতা করছেন, তিনি শামসুল আলম, তিনি ভাসেমিস্তা থেকে অর্থাৎ লেফট উইং থেকে তিনি প্রার্থিতা করছেন, তার মিউনিসিপ্যাল ইলেকশনের প্রার্থিতা নম্বর হচ্ছে 104 এবং রিজিওনালে 2103। এছাড়াও পিয়েতার সারি সিটি থেকে 2 জন প্রার্থিতা করছেন এবং 2 জনই কিন্তু সুইডিশ পিপলস পার্টি থেকে প্রার্থিতা করছেন। একজনের নাম রিয়াজ হাওলাদার, তার প্রার্থিতা নম্বর হচ্ছে 19। আর সৈয়দ মাহমুদুল হাসান, তিনি সুইডিশ পার্টি থেকে, তার প্রার্থিতা নম্বর হচ্ছে 18। এর পাশাপাশি তাম্পরে সিটি, বাংলাদেশিদের জন্য খুব আলোচিত একটি সিটির নাম তাম্পরে সিটি, সেখানে একজন প্রার্থী রয়েছেন SM শফিকুল আলম, তিনি গ্রিন পার্টির হয়ে নির্বাচন করছেন, তার প্রার্থিতা নম্বর হচ্ছে 291। এছাড়া কোকোল্লা সিটি থেকে মাসুক করিম নামে এসডিপি থেকে একজন প্রার্থিতা নির্বাচন করছেন, তার প্রার্থী নম্বর হচ্ছে 39 এবং রিজিওনাল যিনি প্রার্থিতা করছেন তার নম্বর হচ্ছে 2096। এছাড়া লাপ্রান্তা সিটি থেকে কোকোমোসের আরেকজন প্রার্থী রয়েছেন, তার নাম দিদার হোসেন, তিনি রিজিওনাল এবং হচ্ছে কাউন্সিলর দুটি প্রার্থিতাই করছেন, তার 140 এবং 2255 তার প্রার্থিতা নাম্বার। তবে এই যে 12 জন প্রার্থিতা করছেন তারা কিন্তু একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নন, অর্থাৎ এখান থেকে চাইলে 12 জনেরই কিন্তু কাউন্সিলর হওয়ার সুযোগ রয়েছে। একই সিটি থেকে যারা প্রতিনিধিত্ব করছেন তারাও কিন্তু 3 জনই প্রার্থী অর্থাৎ মনোনয়ন পেয়েছেন যারা, তারা 3 জনই কিন্তু এখানে কাউন্সিলর হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা ভোট দিবেন, কারণ প্রায় 20,000-এর মতো বাংলাদেশি এখানে বসবাস করছেন, 2 বছরের বেশি যারা বসবাস করছেন এবং যারা নির্দিষ্ট স্থানে 60 দিনের বেশি বসবাস করছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। 14 থেকে 16 তারিখ বোঝা যাবে কে কোন জায়গা থেকে কাউন্সিলর হচ্ছেন এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল কিংবা এখানকার বাংলাদেশিদের জন্য যারা কাজ করবেন তাদেরকে আমরা সেই বিষয়টি জানাতে পারবো। মহিউদ্দিন মথু, হেলসিঙ্কি, ফিনল্যান্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে লাখো মানুষের মোনাজাত, মার্চ ফর গাজায় জনসমুদ্র ঢাকা, গণহত্যার বিচার সহ 5 দাবি, মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার, মের মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এবং আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা, নাশকতায় জড়িতরা স্বৈরাচারী দোসর বললেন সংস্কৃতি উপদেষ্টা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।